স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 215 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 4 নম্বর স্কুল অর্থাৎ সারিস্কা আরকে মিশন শিক্ষা মন্দির এইচএস এই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 3 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্রটি আমি আলোচনা করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমেই রয়েছে ফিজিক্যাল সায়েন্স। 1. নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও। 1. ছায়া পড়ার কারণ হলো আলো সরলরেখায় চলার ধর্ম। 2. মেরুজ্যোতির কারণ পৃথিবী একটি বিরাট চুম্বক, তার প্রভাব। 3. ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে সাহায্য করে যে তার, সেটি হলো নাইক্রোম তার। 4. পরিবেশ দূষণ ঘটায় জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া শক্তি। 5. সৌরকোষের মুখ্য অর্ধ পরিবাহী উপাদান হলো সিলিকন। 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো। তৈলাক্ত কাগজ আলোর ঈষৎ স্বচ্ছ মাধ্যম। 2. পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ কত কোণ করে অবস্থান করে? 45 ডিগ্রি। 3. সত্য বা মিথ্যা লেখো। আবেশী চুম্বককে সরিয়ে নিলে আবিষ্ট চুম্বকের চুম্বকত্ব হ্রাস পায়, এটি মিথ্যা। অথবার প্রশ্নে রয়েছে সত্য বা মিথ্যা লেখো। প্রাকৃতিক চুম্বকের মেরু শক্তি বাড়ানো যায় না, এটি সত্য। 4 এর দাগে এলইডি এর পুরো নাম লেখো। লাইট এমিটিং ডায়োড। 5. চুম্বকের আকর্ষণ বল কোথায় সবথেকে বেশি হয়? দুটি মেরুতে। 6. প্রাইমারি সেল কাকে বলে? প্রাইমারি সেল বা প্রাথমিক কোষ। প্রাইমারি সেল বলতে এমন একটি ব্যবস্থাকে বোঝায় যেখানে বিভিন্ন বস্তুর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং আমরা তড়িৎ প্রবাহ পাই। উদাহরণ হলো টর্চ, রেডিও, খেলনা প্রভৃতিতে প্রাইমারি সেল ব্যবহৃত হয়। পরের প্রশ্নে রয়েছে বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? মিথেন। অথবার প্রশ্নে রয়েছে এলপিজি এর পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 8 এর প্রশ্ন, চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ ক্ষমতা নেই তাকে ড্যাশ বলে? উদাসীন অঞ্চল বলে। এরপর 3 এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1. নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে 3টি পার্থক্য লেখো। প্রথমেই হচ্ছে বিষয়, নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন। 1 নম্বর বিষয় হলো তলের মসৃণতা। নিয়মিত প্রতিফলনে প্রতিফলক তল মসৃণ হওয়া প্রয়োজন, বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলক তল অমসৃণ হওয়া প্রয়োজন। 2 নম্বর বিষয় হচ্ছে প্রতিফলিত রশ্মিগুচ্ছের অভিমুখ। নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলি নির্দিষ্ট দিকে যায়, বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। 3 নম্বর বিষয় প্রতিবিম্ব গঠন। নিয়মিত প্রতিফলনে উৎসের প্রতিবিম্ব গঠিত হয়, বিক্ষিপ্ত প্রতিফলনে উৎসের প্রতিবিম্ব গঠিত হয় না। অথবা প্রশ্নে রয়েছে ইউভি রশ্মির প্রভাবে কালো চামড়ার লোকেদের থেকে সাদা চামড়ার লোকেদের বেশি ক্ষতি হয় কেন? সূর্যালোকের প্রভাবে মানুষের চামড়ায় মেলানিন নামে এক ধরনের রঞ্জক তৈরি হয়। মেলানিন অতিবেগুনি রশ্মি শোষণ করে চামড়ার নিচের কোষগুলিকে অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। কালো চামড়ার লোকেদের তুলনায় সাদা চামড়ার লোকেদের ত্বকে মেলানিনের পরিমাণ কম, তাই সাদা চামড়ার লোকেদের ত্বক অতিবেগুনি রশ্মির প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সাদা চামড়ার লোকেদের মধ্যে ত্বকের ক্যান্সার এই কারণে অনেক বেশি দেখা যায়। 2 এর দাগের প্রশ্নে রয়েছে একটি রশ্মি দর্পণের সঙ্গে 50 ডিগ্রি কোণে আপতিত হলে আপতিত ও প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ কত? এই যে এখানে আপতিত রশ্মি যেটা হচ্ছে এও, এই আপতিত রশ্মিটা দর্পণের সাথে 50 ডিগ্রি কোণ করেছে। তো আপতিত রশ্মি এখানে এও এবং প্রতিফলিত হয়ে ওবি পথে বেরিয়ে গেছে, তাহলে প্রতিফলিত রশ্মি ওবি। আলোক রশ্মি দর্পণের সঙ্গে 50 ডিগ্রি কোণে আপতিত হলে আপতন কোণ অর্থাৎ এই যে কোণটা, এই আপতন কোণের মান হবে 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি সমান হচ্ছে 40 ডিগ্রি। এবার প্রতিফলনের সূত্রানুযায়ী আমরা জানি প্রতিফলন কোণের মান এবং আপতন কোণের মান পরস্পর সমান। তাহলে আপতন কোণ যদি 40 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে প্রতিফলন কোণের মানও 40 ডিগ্রি হবে। এবার আপতিত ও প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ অর্থাৎ এই যে টোটাল কোণটা দেখতে পাচ্ছ এ ও বি, এই টোটাল কোণটার মান আমাদেরকে জানতে চেয়েছে। তো এই দিকটা হচ্ছে 40, এদিকটা হচ্ছে 40, তাহলে পুরো কোণটার মান হয়ে যাবে 80 ডিগ্রি। অর্থাৎ আপতিত ও প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ এ ও বি সমান হচ্ছে কোণ এ ও পি প্লাস কোণ বি ও পি। তাহলে দুটোকে যখন আমরা যোগ করে দেবো তাহলে 40 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান হয়ে যাবে 80 ডিগ্রি। এরপরের প্রশ্নে রয়েছে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী চুম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ ব্যাখ্যা দাও। চুম্বক চৌম্বক পদার্থকে আকর্ষণ করে, আবার অন্য চুম্বকের বিপরীত মেরুকেও আকর্ষণ করে, তাই আকর্ষণ ঘটলেই নিশ্চিতভাবে বলা যাবে না যে দ্বিতীয় পদার্থটি চুম্বক। কিন্তু বিকর্ষণ কেবলমাত্র চুম্বকের দুটি সমমেরুর মধ্যেই হয়, তাই বিকর্ষণ হলে নিশ্চিতভাবে বলা যায় যে দ্বিতীয় বস্তুটিও চুম্বক। সুতরাং আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ চুম্বকত্বের নিশ্চিততর প্রমাণ।
চারের দাগে রয়েছে তড়িৎ চুম্বক কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। তড়িৎ প্রবাহ দ্বারা কোনো চৌম্বক পদার্থকে অর্থাৎ কাঁচা বা নরম লোহাকে চুম্বকে পরিণত করা হলে ওই চুম্বককে তড়িৎ চুম্বক বলে। তড়িৎ চুম্বকের বৈশিষ্ট্য 1 নম্বর, তড়িৎ চুম্বকের মেরু শক্তি নির্দিষ্ট সীমার মধ্যে বাড়ানো বা কমানো যায়, ফলে সহজেই শক্তিশালী তড়িৎ চুম্বক গঠন করা যায়। 2 তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন করে সহজেই মেরুর অবস্থান পাল্টানো যায়। 3 প্রয়োজন ও চাহিদা অনুযায়ী যে কোনো আকারে তড়িৎ চুম্বক তৈরি করা যায় বলে বিভিন্ন কাজে এটির বহুল ব্যবহার রয়েছে। পরের প্রশ্নে রয়েছে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বলতে কী বোঝায়, এর প্রয়োগ লেখো। কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে পরিবাহীর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, তবে পরিবাহী তারটি নিজে চুম্বকিত হয় না। একে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বলে। এর প্রয়োগ বা ব্যবহার হচ্ছে চুম্বকের ওপর তড়িৎ প্রবাহের ক্রিয়াকে কাজে লাগিয়ে গ্যালভানোমিটার, গ্যালভানোস্কোপ, অ্যামিটার, ভোল্টমিটার প্রভৃতি বৈদ্যুতিক যন্ত্র তৈরি হয়েছে। পরের প্রশ্নে রয়েছে ইলেকট্রিক সরঞ্জামে চিনেমাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন। চিনেমাটি বা প্লাস্টিক তড়িতের কুপরিবাহী, তাই ইলেকট্রিক সরঞ্জামে ধরার জায়গাটিতে চিনেমাটি বা প্লাস্টিক লাগানো থাকলে ইলেকট্রিক শক লাগার ভয় থাকে না। অথবা প্রশ্নে রয়েছে বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত। বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের যে যে গুণ বা বৈশিষ্ট্যগুলি থাকা উচিত সেগুলি হলো 1 নম্বর, ফিলামেন্টের উপাদানের গলনাঙ্ক বেশি হওয়া প্রয়োজন। 2 ফিলামেন্ট তারটি সরু ও লম্বা হওয়া উচিত যাতে তারের রোধ বেশি হয়। পরের প্রশ্ন, বায়ুপ্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপন্ন করার জন্য সমুদ্রের ধারে 1000 বায়ুকল লাগালে কী সমস্যা হতে পারে। সমুদ্রের ধারে 1000 বায়ুকল লাগালে যেসব অসুবিধাগুলি হতে পারে সেগুলি হলো 1 বায়ুকলগুলি ধাতব ব্লেড ও বিভিন্ন ধাতব অংশের সমন্বয়ে গঠিত, ফলে সমুদ্রের তীরের প্রবল বায়ুপ্রবাহ ও লবণাক্ত বায়ুর জন্য বায়ুকলের ধাতব অংশগুলিতে মরিচা ধরে ক্ষয় বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, ফলে বায়ুবিদ্যুৎ উৎপাদন করা ব্যয়বহুল হয়ে ওঠে। 2 জলোচ্ছ্বাস, সুনামি, ভূমিকম্প ইত্যাদির ফলে ব্যবস্থাটি সহজে বিপর্যস্ত বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। 3 নম্বর হচ্ছে বন্যপ্রাণীদের কাছে বায়ুকলগুলি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাখি এবং অন্যান্য খেচর প্রাণীরা বায়ুকলগুলির আঘাতে অনেকটা আহত হয় বা মারা যায়। বায়ুকলগুলি মাটির নিচে অনেকটা গভীর পর্যন্ত পোঁতা থাকে, তাই মাটির নিচে বসবাসকারী জীবেদেরও খুব অসুবিধার সম্মুখীন হতে হয়, ফলে ওই অঞ্চলের জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। 4 বায়ুকলের উপস্থিতি ও তার দ্বারা শব্দ দূষণের ফলে অনেক সামুদ্রিক সরীসৃপ, মাছ, পাখিরা আকৃষ্ট হয় বা দূরে চলে যায়। কিছু ক্ষেত্রে মৎস্য ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়। পরের প্রশ্নে রয়েছে পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার বাড়ানো উচিত কেন। পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বাড়ানো উচিত কারণ 1 এই সকল শক্তিগুলির দ্বারা পরিবেশ দূষণ হয় না বা পরিবেশের কোনো ক্ষতি হয় না। 2 এই শক্তি সহজলভ্য, বারবার ব্যবহার করা যায় এবং মানব জীবনের পক্ষে অত্যন্ত নিরাপদ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবেশে শক্তির চাহিদা মেটাবে এবং নিঃশেষিত হবার সম্ভাবনা কম। এর পরের প্রশ্নে রয়েছে 4 দাগে পৃথিবী বিরাট চুম্বক না হলে কি কি ঘটনা ঘটতে পারত। পৃথিবী একটি বিরাট চুম্বক, তার এই চৌম্বক ক্ষেত্র না থাকলে 1 চৌম্বক শলাকা দিকদর্শী ধর্ম দেখাতে পারত না, তাই কম্পাস বা ওই জাতীয় দিক নির্ণায়ক ব্যবস্থার নির্মাণ সম্ভব হতো না। 2 ভূ চৌম্বক ক্ষেত্রকে কাজে লাগিয়ে পরিযায়ী পাখি ও বিশেষ কিছু প্রজাতির প্রাণী উষ্ণ অঞ্চলে পাড়ি দিয়ে স্থানান্তরিত হয়, তাই ভূ চৌম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে এরা দিক নির্ণায়ক ব্যবস্থার কার্যকারিতা হারিয়ে ফেলত। 3 ভূ চৌম্বক ক্ষেত্রের দ্বারা সৃষ্ট আবেশের ফলে মাটির নিচে দীর্ঘদিন পোঁতা লোহার দণ্ড ক্ষীণ চৌম্বক ক্ষেত্র লাভ করে। পৃথিবীর নিজস্ব চৌম্বক ক্ষেত্র না থাকলে তা সম্ভব হতো না। 4 মেরুজ্যোতি বা মেরুপ্রভা সৃষ্টি ভূপ্রাকৃতিক পরিমণ্ডলের ওপর ভূ চৌম্বক ক্ষেত্রের প্রভাবের একটি বিশেষ উদাহরণ। ভূ চৌম্বকত্ব না থাকলে সেটি সৃষ্টি হতো না। অথবা প্রশ্নে রয়েছে তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়। যে উপায়ে তড়িৎচুম্বকের শক্তি বাড়ানো যায় সেগুলি হলো 1 তড়িৎবাহী তারের কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে। 2 তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ বৃদ্ধি করে। 3 তড়িৎচুম্বক তৈরিতে ব্যবহৃত চৌম্বক পদার্থের উপাদান পরিবর্তন করে। 4 অশ্বক্ষুরাকৃতি গঠন বিশিষ্ট চৌম্বক পদার্থ ব্যবহার করে। এরপরে লাইফ সায়েন্সের পার্টে চলে আসছি। 1 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 2টি রূপান্তরিত মূলের নাম লেখো। রূপান্তরিত মূলের উদাহরণ হলো A সঞ্চয়ী মূল যেমন মূল গাজর, আর B শ্বাসমূল যেমন সুন্দরী গাছ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে একটি রূপান্তরিত মৃদগত কাণ্ডের নাম লেখো। গ্রন্থিকন্দ যেমন হচ্ছে আদা। 3 নম্বর পত্রমূলের কাজ কি। পত্রমূলের কাজ হলো 1 পাতাকে কাণ্ডের সঙ্গে আটকে রাখা। 2 কাক্ষিক মুকুলকে রক্ষা করা। 3 পাতায় উৎপন্ন খাদ্যরস কাণ্ডে পৌঁছে দেওয়া। 4 নম্বর হচ্ছে বৃতির কাজ কি। বৃতির কাজ A কুঁড়ি অবস্থায় ফুলের অন্যান্য স্তবককে বাইরের তাপ, ঠান্ডা, বৃষ্টি, জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা করা। B বৃতি সবুজ রঙের হাওয়ায় সালোক সংশ্লেষও করতে পারে। 5 দাগে রয়েছে গুচ্ছিত ফল কাকে বলে। কোনো একটি ফুলের অনেকগুলি মুক্ত গর্ভপত্র সমন্বিত ডিম্বাশয় থেকে যে ফল উৎপন্ন হয় তাকে গুচ্ছিত ফল বলে, যেমন আতা ফল। পরের প্রশ্ন হলো ইতর পরাগযোগ কাকে বলে।
কোনো ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তাকে ইতর পরাগযোগ বলে, যেমন তাল, পেঁপে, চাঁপা, আকন্দ প্রভৃতি। এরপরে 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1. ভুট্টার বীজ তার শস্য অংশে ভ্রূণের জন্য খাদ্য সঞ্চয় করে। 2. তাপমাত্রা কমলে ব্যাপনের হার কমবে। 3. কোষ পর্দাকে অর্ধভেদ্য পর্দা বা বিভেদমূলক ভেদ্য পর্দা হিসেবে গণ্য করা যায়। 4. ছোলা মটর বীজে মৃদবর্তী অঙ্কুরোদ্গম দেখা যায়। 3 এর দাগে নিচের প্রশ্নগুলির 2-1 কথায় উত্তর দাও। 1. একটি কাতলা মাছকে সমুদ্রের জলে ছেড়ে দিলে মাছটি শুকিয়ে মারা যাবে কেন? সমুদ্রের জলের লবণের ঘনত্ব কাতলা মাছের দেহ তরলের লবণের ঘনত্বের তুলনায় বেশি হওয়ায় অভিস্রবণ প্রক্রিয়ায় কাতলা মাছের দেহ থেকে জল বেরিয়ে যাবে, ফলে মাছটি শুকিয়ে মারা যাবে। 2 নম্বর হচ্ছে পুকুর বা নদীর পাড়ে গাছ লাগানো হয় কেন? গাছের মূল এবং শাখা প্রশাখা মূলগুলি মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে, ফলে পুকুর বা নদীর পাড়ের ভাঙন বা জলস্রোত হেতু ভূমিক্ষয় হয় না। সেই কারণে নদী বা পুকুর পাড়ে গাছ লাগানো হয়। 3 নম্বর হচ্ছে পাতার কাজগুলি কি? পাতার কাজ: 1. খাদ্য তৈরি। ক্লোরোফিলযুক্ত হওয়ায় পাতা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সরল জৈব শর্করা তৈরি করে। 2. বাষ্পমোচন: পত্ররন্ধ্রের সাহায্যে উদ্ভিদ দেহের অতিরিক্ত জল বাষ্পাকারে দেহের বাইরে বের করে দেয়। অতিরিক্ত জল পরিত্যাগ করা ছাড়া এই প্রক্রিয়ায় সাহায্যে প্রখর রৌদ্র তাপেও উদ্ভিদ দেহ ঠান্ডা থাকে। 3. গ্যাসীয় পদার্থের আদান প্রদান: পাতায় উপস্থিত পত্ররন্ধ্রের সাহায্যে গাছ খাদ্য তৈরির জন্য বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে এবং খাদ্য তৈরির সময় বাতাসে অক্সিজেন গ্যাস ত্যাগ করে। শ্বসনকালে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে বাতাসে কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করে। 4 নম্বর খাদ্য ও জল সঞ্চয় করা: পেঁয়াজের শল্কপত্র, পুঁইশাকের পাতা, ঘৃতকুমারীর পাতা প্রভৃতি ভবিষ্যতের জন্য খাদ্য ও জল সঞ্চয় করে রাখে। পরের প্রশ্ন, ওআরএস কি? এটি কি কাজে লাগে? ওআরএস এর সম্পূর্ণ নাম হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। পেট খারাপ, ডায়রিয়া ও কলেরা রোগের ক্ষেত্রে প্রচুর পরিমাণে জল ও খনিজ লবণ শরীর থেকে বেরিয়ে যায়। এই ঘাটতি পূরণ করার জন্য জল, চিনি ও লবণ মেশানো দ্রবণ রোগীকে খাওয়ানো হয়। 5 এর দাগের প্রশ্ন, বীজপত্রাবকাণ্ড ও বীজপত্রাধিকাণ্ড কাকে বলে? অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণাক্ষটি কিছুটা বৃদ্ধি পেলে ভ্রূণমুকুল ও পর্বস্থানের মাঝখানে যে অংশটি তৈরি করে সেই অংশটিকে বীজপত্রাধিকাণ্ড বলে। অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণাক্ষটি কিছুটা বৃদ্ধি পেলে পর্বস্থান ও ভ্রূণমূলের মাঝখানে যে অংশটি তৈরি হয় সেই অংশটিকে বীজপত্রাবকাণ্ড বলে। আজ এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।